বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগার, আর সাথে দেদার আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া, এই সব কিছু বললে একটাই নাম তো মাথায় আসে, আমাদের কাছের, আমাদের ভীষণ প্রিয় সুন্দরবন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্পিদানু ব্লগসের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ হলো 26শে জানুয়ারি 2024 আর আমরা এখন দাঁড়িয়ে আছি গদখালি ফেরিঘাটে। বুঝতেই পারছেন যে আমরা আজকে যাচ্ছি সুন্দরবন ঘুরে দেখতে এবং আপনাদেরকেও সেটা ঘুরিয়ে দেখাতে। এবং শুধু যে সুন্দরবন আমরা ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো তা নয়, তার সাথে সাথে আমরা আপনাদেরকে দেব নানান রকম ইনফরমেশন যেগুলো আপনারা এতদিন জানতেন না। ছোটোখাটো খুঁটিনাটি সব রকম ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওতে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে গদখালি ফেরিঘাট আমরা কিভাবে পৌঁছলাম। আমরা চলে গিয়েছিলাম বারুইপুর ক্যানিং রোড ধরে সোজা ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশন থেকেই কিন্তু যে গ্রুপের সাথে আমরা ঘুরবো সেই গ্রুপ আমাদেরকে পিক আপ করে নিয়েছিল। যাবার পথে দেখতে পেলাম এরকম খেজুরের রস জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র শীতকালে আসলেই দেখা সম্ভব। সাধারণত এই সুন্দরবন ট্যুর যে কোনো ট্যুর অপারেটরের সাথে করাই ভালো। আপনারা চাইলে এই ট্যুর অপারেটররা আপনাদেরকে কলকাতা থেকেও পিক আপ করে নেবে, অথবা যদি আপনারা চান তাহলে ক্যানিং স্টেশনে এসেও ওনাদের সাথে মিট করতে পারেন। এবার ক্যানিং স্টেশনে আসলে যেটা সুবিধা হবে, আপনাদের যে পুরো ট্যুর কস্ট তার উপরে কিন্তু 500 টাকা মতন ছাড় হয়ে যাবে। যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে চলে আসুন, এসে যোগাযোগ করে নিন আপনার অপারেটরের সাথে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে সকাল 6:30, সকাল 7:42 এবং সকাল 8:28 ক্যানিং লোকাল রয়েছে। তবে আমরা ক্যানিং স্টেশন পৌঁছানোর পর যখন ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করলাম, বুঝতে পারছিলাম কোথাও একটা কিছু সমস্যা হয়েছে বা গন্ডগোল হয়েছে। যাই হোক, সেই গল্পে পরে আসছি। ক্যানিং স্টেশনের পাশাপাশি রয়েছে এরকম প্রচুর খাবারের দোকান, এখান থেকে চাইলে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আপাতত ক্যানিং স্টেশন থেকে এই ম্যাজিক গাড়িতে করে আমরা গদখালি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণভাবে এই সুন্দরবন ট্যুর প্যাকেজ 2 রাত 3 দিনের অথবা 1 রাত 2 দিনের হয়। এখন কথা হচ্ছে এই ট্যুরগুলি করার জন্য এখন নানান রকমের ট্যুর এজেন্সি এবং ট্যুর অপারেটর তৈরি হয়েছে। আপনারা কিন্তু খুব ভালো করে দেখে শুনে বিচক্ষণ করে তবেই সিলেক্ট করবেন যে কোন এজেন্সির সাথে বা কোন ট্যুর অপারেটরের সাথে আপনারা এই পুরো ট্যুরটা কমপ্লিট করবেন। কারণ এই ট্যুরটা কমপ্লিট করতে গিয়ে আমাদেরকে কিন্তু অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, যে কারণে আপনাদেরকে এই কথা প্রথমেই বলে দিলাম। আর অভিজ্ঞতাগুলি কি কি সে তো গল্প এগোনোর সাথে সাথে আপনারা জানতেই পারবেন। আচ্ছা, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে এই হলো বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে থেকে আপনারা ঘটকপুকুর মালঞ্চ হয়ে সোজা চলে আসতে পারেন এই গদখালি যাওয়ার রাস্তাতে। রাস্তা কিন্তু এখন ভীষণ ভালো, কোনো অসুবিধা হবে না এখানে আসতে। ক্যানিং স্টেশন থেকে গদখালি ফেরিঘাটের দূরত্ব 26 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে ওই 50 মিনিট থেকে 1 ঘন্টা মতন। গদখালি পৌঁছতে আর মাত্র 12 কিলোমিটার পথ বাকি রয়েছে। সামনেই আসছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই সুন্দরবনে শুরু হবে রমরমিয়ে ইলিশ উৎসব। তাই ইলিশ উৎসবে পার্টিসিপেট করার আগে আমাদের এই ভিডিওটা অবশ্যই একবার পুরোটা দেখে নেবেন। এখন আমরা হোগল ব্রিজ পেরিয়ে এগিয়ে চলেছি গদখালির দিকে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর।
ডান দিকের এই রাস্তা চলে গেছে ঝড়খালির দিকে। আমরা চলে এসেছি গদখালি বাস স্ট্যান্ড বা গদখালি ফেরিঘাটে। এই জায়গায় দেখুন প্রচুর 4 হুইলার এবং 2 হুইলার রয়েছে এবং এগুলো কিন্তু সবই প্রাইভেট কার, মানে আপনারা যদি নিজের গাড়ি করে এই অবধি আসেন তাহলে এখানে গাড়ি রেখে আপনারা সুন্দরবন বেরিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে একদিন বা দুদিন বাদে যখন আপনারা ফিরবেন এখান থেকেই আবার আপনারা গাড়িটা রিসিভ করে নেবেন। গদখালি ফেরিঘাটে পৌঁছে দেখলাম আমাদের ফেরির দেখা নেই, আর লোকে লোকারণ্য এই ফেরিঘাট। অবশেষে প্রায় 1 ঘন্টা এই ফেরিঘাটে অপেক্ষা করার পর যে নৌকা বা যে বোটে করে আমরা ঘুরবো তা এসে পৌঁছলো এই গদখালি ফেরিঘাটে। অবশেষে ঠিক 12টার সময় আমরা উঠলাম আমাদের যে বোট গদখালি থেকে, গদখালি ফেরিঘাট থেকে আমরা উঠলাম মা সবিতা বলে এই যে বোটটা। সকালে থেকে টেম্পারেচার তো বেশ সুন্দরই ছিল, মোটামুটি 17-18। এমনিতে সানি খুবই প্লিজেন্ট আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আজকে যেহেতু 26শে জানুয়ারি প্রচণ্ড ভিড় রয়েছে ফেরিঘাটে। ফেরি লাগানোতেই ওরা প্রায় ঘন্টাখানেক আমরা বসেছিলাম ফেরিঘাটে। এবং তারপরে কথা হচ্ছে আমরা ক্যানিং স্টেশনে নেমে, মানে ওদের আমাদেরকে রিসিভ করার কথা ছিল ক্যানিং স্টেশন থেকে। তো ক্যানিং স্টেশনে নামার পর আমাদেরকে কিন্তু অন্য একটা ট্রাভেল এজেন্ট ফোন করে এবং আমাদেরকে প্রায় হাইজ্যাক করে ওখানে নিয়ে চলে যায়। তারপরে ওখানে গিয়ে আমরা বুঝতে পারি যে না, আমরা যাদেরকে বুক করেছি বা যাদের সাথে আসছি সুন্দরবন ইকো ট্যুরিজম, এটা তারা নয়। তারপরে আবার সেখান থেকে আমরা ব্যাক করে আবার এনাদের সাথে যোগাযোগ করি। তারপর এনারা আমাদেরকে আবার ক্যানিং থেকে ম্যাজিক কারে করে রিসিভ করে গদখালি অবধি নিয়ে আসেন। তো এই পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে, এতটা ক্যাওস, এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কিন্তু এই শুধুমাত্র 26শে জানুয়ারি আর প্রচণ্ড ভিড় সেই কারণের জন্যই। কিন্তু অবশেষে আমরা বোটে এসে গেছি, দারুণ সুন্দর লাগছে। এখন নদীর ওপর থেকেই আমরা যাব। প্রথমে মনে হয় যাব ওই হ্যামিল্টন বাংলো যেটা আছে ওখানে, কিন্তু 12টা বাজে। সকাল থেকে কিন্তু ব্রেকফাস্ট এখানেই এসে করার কথা ছিল, আমাদের ব্রেকফাস্ট এনারা এখনও দিতে পারেননি খুব স্বাভাবিকভাবেই। আমরাই টুকটাক একটু খেয়ে নিয়েছি আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তবে দেখতে পাচ্ছি পাশে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট পেয়ে যাব। সবটাই খুব ভালোভাবে হবে, পুরো এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সবটাই শেয়ার করব। সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন প্রতি উইকে আমাদের নতুন নতুন ভিডিও আসে। এগুলো কি মাছ দাদা? আমুদি। আচ্ছা, আর পাশে এগুলো বাগদা চিংড়ি। আচ্ছা, আমরা কি আমুদি মাছ ভাজা খাবো? আর আজকে কি আমুদি মাছ ভাজা হবে? আচ্ছা আচ্ছা। ঘাট ছেড়ে আমরা এগোতে শুরু করেছি, 12টা 5 বাজে এখন। একটু দেরি হয়ে গেছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে, এখনই দিয়ে দেবে ব্রেকফাস্ট। এই দিকটা যেটা এখন আমি দেখছি এটা হচ্ছে গোসাবা, আর এর ঠিক বাঁ দিকে মানে যেখান থেকে আমাদের নৌকাটা ছাড়লো, বোটটা ছাড়লো, এই যে এইটা হচ্ছে গদখালি। গদখালির উল্টো পাড়েই হচ্ছে গোসাবা। এগুলো আমাদের না। এই যে আমরা এই বোটে উঠেছি, না এখন তো ঠিক আছে, ওই জন্য ফোন করলাম। এতক্ষণ এত ভিড় ছিল যে ফোন করার। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে একটা গোলাপ দিয়ে প্রত্যেককেই এখানে ওয়েলকাম করা হচ্ছে। বোট চলার সাথে সাথেই আমাদেরকে এটা দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্ট কতক্ষণের মধ্যে পাবো? 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, খিদে পেয়ে গেছে খুব। আর এই হলেন আমাদের পাইলট দাদা। চলে এসছে ব্রেকফাস্ট। 5 মিনিটের মধ্যে দেবেন বলেছিলেন, তো 5 মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছেন। লুচি দিয়েছে 3টে লুচি, এরকম একটা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এখন খুব জোর খিদে পেয়েছে, খাবারটা নিয়ে খাই আগে। সবাই এনজয় করা শুরু করে দিয়েছে। তুই মারিসনি ক্রোকোডাইলকে? তুই কি করেছিস? ভালো করেছিস। ক্রোকোডাইলকে কি করেছিস? আর এটা হলো এই বোটের টয়লেট।
ব্রেকফাস্ট করে ওঠার সাথে সাথেই চলে এসেছে গরম গরম চা, আর বোটও ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো, আর তারপর হ্যামিল্টন বাংলো দেখে আমরা চলে যাব বার্ড ফরেস্টের দিকে। আর তার মধ্যে কিন্তু বোটে আমরা লাঞ্চও সেরে নেব। তো এই পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো এক্সপিরিয়েন্সটাই। সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এখন আমরা বিদ্যাধরীর উপর দিয়ে যাচ্ছি, আর দূরে দেখা যাচ্ছে দুর্গাদুয়ানি নদী। আর প্রথম গন্তব্য এখন আমাদের হ্যামিল্টন বাংলো আর বেকন সাহেবের বাংলো। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। ভারতবর্ষের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দান করে। এখন আমরা চলে এসেছি বেকন বাংলোর সামনে। দেখতেই পাচ্ছেন কি মারাত্মক ভিড়। এখানে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট রয়েছে। তো আমাদের টিকিট কাটতে হচ্ছে না, যে ট্যুর প্যাকেজটা আমরা নিয়েছি ওই 5টা তার মধ্যেই ইনক্লুডেড। চলে এসেছি বেকন বাংলোতে। বেশ অনেকখানি জায়গা নিয়ে সুন্দর একটা পরিবেশে এই বাংলোটা। শীতের দিনে এইসব জায়গায় ঘুরতে আসতে দারুণ লাগবে। আজকে ওয়েদারটা যেহেতু এত সানি, এত সুন্দর, খুবই ভালো লাগছে। আর এত মানুষজন, সবাই এত আনন্দ করতে এসছেন, সেজন্য দারুণ একটা ভাইব রয়েছে এখানে এখন। এখানে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হ্যামিল্টন সাহেবের একটা মিটিং কাইন্ড অফ হচ্ছে, তার একটা স্ট্যাচু করে দেওয়া রয়েছে এখানে। 1903 সালে সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে জড়িত একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজকর্মী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দ্বারা নির্মিত হয়েছিল এই বেকন বাংলো। বাংলোটির নাম করা হয়েছিল বেকন লাইটের নামে। বাংলোটি একটি বড় বারান্দা সহ একটি একতলা ভবন। চারপাশে সবুজ বাগান দ্বারা বেষ্টিত এই বাংলের অভ্যন্তরটি প্রাচীন আসবাবপত্র এবং চিত্রকর্ম দ্বারা সজ্জিত। বাংলোটিতে 4টি বেডরুম, একটি খাবার ঘর, একটি বসার ঘর এবং একটি লাইব্রেরি রয়েছে। বেকন বাংলোটা আমরা মোটামুটি ঘুরে দেখলাম। বিশেষ কিছু নেই, এই ছোট্ট যে বাংলো স্ট্রাকচার এটা করা রয়েছে, এটাই বানিয়েছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে। উনি এসেছিলেন সুন্দরবনে, একজন স্কটিশ বিজনেসম্যান, যিনি সুন্দরবনের নগর উন্নয়নের জন্য এসেছিলেন। এবং এখানে এসে এই সুন্দরবনকে ওনার এত ভালো লেগে গিয়েছিল, এই জায়গাকে ওনার এত ভালো লেগে গিয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু সেই সময় মানে 1903 সালে উনি এই বাংলোটা এখানে তৈরি করেন। সেটাই এখন একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। সুন্দরবনে আসলে এইখানটা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে হবে, একটা মাস্ট ভিজিট স্পট। এই গোসাবা বেকন বাংলো একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। সুন্দরবন অঞ্চলের ইতিহাসে আগ্রহীদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। বাংলোটি কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছেও একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এই হলো গোসাবা থানা, আর গোসাবা থানার সামনের রাস্তা দিয়ে হেঁটে বেকন বাংলো থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। গোসাবা বাজারের মধ্যে দিয়েই এই রাস্তা চলে গেছে। সব রকমই আছে এই বাজারে, প্রত্যেক রকম দোকান আর কি। এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় সব রকম জিনিসের দোকানপাটি এইখানে রয়েছে। এখন আমরা চলে এসেছি সুন্দরবনের হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। 1903 সালে বাংলোটি তৈরি করেন। সুন্দরবন নগর উন্নয়ন ডেভেলপমেন্টের একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন এই ভদ্রলোক হ্যামিল্টন সাহেব, এবং উনি এখানে এসে এই বাড়িটি তৈরি করেন। বর্তমানে বাড়িটি শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবেই রয়েছে, এখানে কেউ থাকে না বা বিশেষ কিছু দেখবার নেই। তবু যেহেতু এখানে একটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট এই জায়গাটা হয়ে গেছে, সেই কারণের জন্য এখানে অবশ্যই একবার ঘুরে যেতে হবে। স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন 1903 সালে গোসাবায় প্রায় 9000 একর জমি কিনেছিলেন
এবং কাঠ কেটে নদীর তীরে বাঁধ তৈরি করে এটিকে পুনরুদ্ধার করেছিলেন। বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের বোটে। আর বোটে ফিরেই দেখলাম আমোদি মাছ ভাজা পরিবেশন করার প্রস্তুতি চলছে। চলে এসছে গরম গরম আমুদি মাছ ভাজা। এখন 2টো বাজে। আমরা বেকন বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো দেখে বোটে ফিরে এলাম। এখন বার্ড ফরেস্টের দিকে যেতে যেতে আমাদেরকে এই আমুদি মাছ ভাজাটা দিলেন। সকালে এসে দেখেছি এখন টাটকা মাছ পরিষ্কার করে ধোয়াধুয়ি হচ্ছিল। দারুণ খেতে। একটু টমেটো সস দিয়েছে, মাছ ভাজা দিয়েছে। তবে ব্রেকফাস্ট অনেক যেহেতু বেলায় করেছি, খুব যে খিদে পেয়েছে তা না, খিদে একদমই পাইনি। 2টোর সময় এটা খাচ্ছি। হ্যাঁ, লাঞ্চ কখন করবো জানি না। আমলামেতি দ্বীপটা এখন ওই সাইডে যাওয়া যাবে না। কেন ওই সাইডে দ্বীপটা যাওয়া যাবে না? একটাই কারণ হচ্ছে চড়া, এখন জোয়ারের জলটা নেমে গেছে, ভাটা হয়ে গেছে। দ্বীপটার নাম কি বললে? আমলামেতি দ্বীপ। আমলামেথি। হ্যাঁ, এরপরে এই দ্বীপটা আমলামেতি দ্বীপ ছাড়বো আরেকটা দ্বীপ। আচ্ছা, না, এটা লোকালিটি। এই দ্বীপটা যেমন হচ্ছে বার্ড ফরেস্ট এরিয়া দ্বীপ। স্থলপথে ভ্রমণ তো আমরা সবসময় করি, কিন্তু এরকমভাবে নদীর মধ্যে বিস্তীর্ণ জলরাশিতে ভাসতে ভাসতে এক একটা সাইট সিং আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা এবং চমৎকার অভিজ্ঞতাও বটে। লাঞ্চ চলে এসছে। পাতে দিয়েছে ডাল, সবজি, আলু ভাজা, শসা, লেবু। এছাড়া আর কি কি আছে? ভেটকি আছে, চিংড়ি আছে, ভেটকি মাছ আছে, চিংড়ি আছে, মালাইকারি, চাটনি আছে, পাঁপড় আছে। ঠিক আছে, না দই মিষ্টিটা আর নেই। থ্যাংক ইউ। খাবার দাবার কিরকম সেটা খেয়ে আপনাদেরকে জানাবো। দেখি, আমি খেয়ে দেখি। পেটটা একটু খালি থাকলে ভালো হতো, পেটটা ভরা। হ্যাঁ, ভরা পেটে খেতে হচ্ছে। আমলামেথি দ্বীপ ছেড়ে একটু ডাল দাও না। আমলামেথি দ্বীপ ছেড়ে এখন আমরা নেতাজি দ্বীপের পাশ থেকে যাচ্ছি লাঞ্চ করতে করতে। আর এরপরে যাব আমরা কাঞ্চন দ্বীপে। নেতাজি দ্বীপের এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। ভেটকি মাছ খাচ্ছি নদীতে যেতে যেতে। দারুণ টেস্ট, অসাধারণ হয়েছে রান্না। কি ও, আবার চিংড়ি চলে এসছে। বাহ, চিংড়ি মাছের মালাইকারি। একটু জুস দাও, জুস এইখানেই দিয়ে দাও, সব জুসটা। অসাধারণ। থ্যাংক ইউ। দারুণ খাওয়া দাওয়া করলাম, পুরো পেট ফেটে যাওয়ার মতন অবস্থা। এখানে মুখ ধোয়ার জন্য ছোট্ট একটা বেসিন করে দেওয়া রয়েছে, নিচে জল রয়েছে। এখানেই সবাই হাত ধুলো খাওয়া দাওয়া করে। আর যা কিছু ওয়েস্টেজ সবটাই কিন্তু নদীতে, কোনোটা ফেলা না। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিন। এইবার যাচ্ছি এই যে বোটের নিচে যে ডেকটা রয়েছে ওইখানে। ভেতরে যাওয়া হয়নি, ভেতরটা দেখা হয়নি, আপনাদেরও দেখানো হয়নি। চলুন এবার গিয়ে এর তলাটা দেখে নিই। মানে আমরা এতক্ষণ দোতলায় ছিলাম, ওপরের ডেকে, এখন নিচেটাতে যাচ্ছি, মানে একতলায়। আমাদের লাগেজ কিন্তু সব এখানেই রাখা হয়েছে। এখানে সমস্ত লাগেজ রয়েছে। আর দেখুন এরকম সুন্দর বিছানার মতো করে দেওয়া রয়েছে। খাওয়া দাওয়ার পরে যদি কেউ চায় এখানে এসে একটু গড়িয়ে নিতে পারেন। এখানেও একটা ছোট্ট বেসিন রয়েছে, তার সাথে কল রয়েছে। আর এখানে ছোট ছোট জানলাগুলো করে দেওয়া রয়েছে, যেখান থেকে নদী দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরো নিচেটা।
যদিও আমাদের বলা হয়েছিল লাঞ্চ করার পর আমাদের আরও একটি সাইট সিইং করানো হবে, তবে মাঝ নদীতে দাঁড় করিয়ে লাঞ্চ করানোর পর বেলা অনেকটাই গড়িয়ে গেছিল, তাই সেদিন আর কোনো সাইট সিইং সম্ভব হয়নি। যদিও আমাদেরকে এই কথাও দেওয়া হয়েছিল ট্যুর কর্তৃপক্ষের তরফ থেকে যে পরের দিন সেই সাইট সিইং আমাদের করিয়ে দেওয়া হবে। সেই সাইট সিইং আমরা করতে পারলাম কিনা সেটা দেখার জন্য তো আমাদের পরের পর্ব আপনাদেরকে দেখতে হবে। তবে এখন আমরা চলে এলাম আজকে আমাদের রাতের ঠিকানা বালি আইল্যান্ডে। অবশেষে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে বালি আইল্যান্ডে স্টার ইন হোটেল, যেটা আমরা যে ট্যুরিজমের সাথে এসছি অর্থাৎ সুন্দরবন রয়্যাল ইকো ট্যুরিজম, ওনারাই ম্যানেজ করে, মানে ওনারাই এখানে পর্যটক নিয়ে আসেন থাকবার জন্য। তো হোটেলটায় ঢুকে খুবই ভালো লেগেছে প্রথমে, এবং রুমটাতে ঢুকে স্পেশালি সারা দিনের পর এত সুন্দর লেগেছে, এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। পুরো রুমটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ঢুকে প্রথমেই রয়েছে এই রকম বিশাল একটা খাট, কিং সাইজ একটা খাট রয়েছে, 3 জন খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন। 2টো টাওয়েল দেওয়া রয়েছে, এখানে যে গদিটা দেওয়া রয়েছে, 2খানা গদি দেওয়া রয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, একদম সফটও না এবং বেশ সুন্দর। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা বড় একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একদম পরিষ্কার পরিপাটি করে বিছানাটা গোছানো রয়েছে। এখানে একটা ম্যাট দেওয়া রয়েছে, আর বিছানার এই দিকটা দেখুন, রুমের এই সাইডটা, প্রথমে আমি লেফট সাইডটা দেখাবো। লেফট সাইডটা ভীষণ আমার দরকারি একটা ব্যাপার, মানে ড্রেসিং টেবিল, সুন্দর একটা আয়না লাগানো রয়েছে, সামনে একটা টেবিল রাখা রয়েছে। তো এইখানে খুব ভালোভাবে আমি সাজুগুজু করতে পারবো, রেডি হতে পারবো। এখানে যেহেতু লাইটও দেওয়া রয়েছে, সেটা কোনো অসুবিধা হবে না। আর ড্রেসিং টেবিলের জন্য এইখানে কিন্তু একটা কাঠের চেয়ারও দেওয়া রয়েছে, চেয়ারটাও খুব সুন্দরভাবে বানানো, এই একটা চেয়ার। আর রুমের অন্যদিকে রয়েছে এইরকম 2টো সোফা, আর তার সাথে রয়েছে একটা সেন্টার টেবিল, সাথে জগ, 2টো গ্লাস, অ্যাস্ট্রে, এই সমস্ত দিয়ে দেওয়া রয়েছে। অনেকটা এরিয়া কিন্তু এখানেও রয়েছে। এইখানে একটা ডাস্টবিন রয়েছে, এই একটা আলমারি, ভেতরে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, পরিষ্কার আলমারিটা। আর এই দিকটাতে হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, অনেক বড় বাথরুম। এই যে গিজার লাগানোর ব্যবস্থা আছে, কিন্তু গিজার এখনও ওনারা বসাতে পারেননি, যেহেতু খুব একটা বেশি দিন হয়নি এখানে। তবে গরম জলের ব্যবস্থা আছে, গরম জল চাইলে ওনারা দিয়ে দেবেন। আচ্ছা, আর একটা জিনিস এখানে কিন্তু শেষ নয়, হ্যাঁ। আচ্ছা, এই দিকে আরেকটা দিকে যাওয়ার আগে এখানে একটা ছোট কাবার্ড রয়েছে, এটা দেখাতে ভুলে গেছি। আর চারিদিকে কিন্তু প্রচুর সুইচ বোর্ড রয়েছে, আর এইখানে যে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট অনেক রয়েছে। এখানে যে সুইচ বোর্ড, তার ঠিক উপরে রয়েছে ওয়াইফাইয়ের এইরকম একটা স্টিকার, যেখানে ওয়াইফাই পাসওয়ার্ড এবং কিউআর দুটোই রয়েছে। এটা খুব সুন্দর লাগলো। আর এই দিকে যে দরজাটা রয়েছে, এই দরজাটা খুললে এখানে রয়েছে ভীষণ সুন্দর একটা ব্যালকনি। ব্যালকনিটাতে লাইট আছে, কিন্তু লাইটের সুইচ কোনটা আমি দেখছি, হ্যাঁ এই যে, এই হলো ব্যালকনি, বেশ বড়। এটা কিন্তু একদম আপনি পার্সোনাল ব্যালকনি হিসাবেই এই রুমের সাথেই অ্যাটাচড। এই ব্যালকনিটাতে কিন্তু আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, তো সে কারণে এটাও আপনাদের খুব ভালো লাগবে, একদম প্রাইভেট একটা স্পেস কাটানোর জন্য এখানে আপনারা বসতে পারেন। এখানে দড়িও দেওয়া রয়েছে, যদি আপনারা কিছু কাচাকুচি করতে চান বা কিছু টাঙাতে চান দিনের বেলা, তাহলে এখানে টাঙিয়ে দিতে পারেন। এবার সুবিধা হচ্ছে আমরা কিন্তু এই হোটেলেই থাকবো, অর্থাৎ কালকে যে আমরা বেরোবো আমরা কিন্তু আবার এই হোটেলেই ব্যাক করব। তো সুতরাং আমাদেরকে জিনিসপত্র টানাটানি করতে হবে না, এখানে যেহেতু থাকবে কোনো অসুবিধা নেই। যদি আমি কিছু কাচাকুচিও করি তাহলে এখানে আমি ঝুলিয়ে দিয়ে অনায়াসে যেতে পারবো। আর হোটেলের যে চত্বরটা, এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখালে আপনারা বুঝবেন না, কালকে সকালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরো হোটেল চত্বরটা, তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। চেক ইনের পরে আমরা একটুখানি বাইরে বেরিয়েছি, কারণ আমাদের এখনও সান্ধ্যকালীন স্ন্যাক্স তৈরি হতে মিনিট 15-20 দেরি লাগবে। আর বেরোনোর সাথে সাথেই আমাদের একদম হোটেল থেকে 2 পা এগিয়ে পূর্ণিমার চাঁদ, আর সেই চাঁদের ছায়া নদীর জলে, কি অপূর্ব সুন্দর যে লাগছে। যেমন অসাধারণ ওয়েদার,
তেমন সুন্দর এখানকার পরিবেশ, শান্ত, নির্জন, নিরিবিলি, আর তেমন সুন্দর অপূর্ব জ্যোৎস্নার চাঁদ। আর এই যে চারপাশটা একদম অন্ধকার। এখানে একটা লাইট রয়েছে, আর ওই যে আলোটা দেখতে পাচ্ছেন ওটা একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, বোট আর কি, যেরকম বোটে আমরা এসেছি ওরকমই একটা বোট দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে একটা লাল রঙের লাইট দেখতে পাচ্ছেন, যেটা এই যে এইখানটায় এই যে এটাও একটা বোট, বোটের ওই লাল লাইটটা জ্বালিয়ে রেখেছে। আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। আর আমাদের রিসর্টটা হচ্ছে এই দিকে, মানে এই দিক দিয়ে আমরা এসছি, এই যে এই রাস্তাটা ধরে, এই যে এই রাস্তাটা ধরে আমরা এসছি। একটুখানি হাঁটাহাঁটি করব, এখানে একটা ছোট্ট আলো দেওয়া রয়েছে। এই রাস্তার ডান দিকে নেমে গেলেই আমাদের রিসর্ট। কফি খেতে খেতে এখন আমরা বাউল গান শুনবো। চলে এসেছি ক্লিন এরিয়াতে, হোটেলে। পকোড়াটা দারুণ হয়েছে, আর খেতে সময় পুরো জমে গেছে। যতটুকু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো মানে এখানে তো আগে বেশিরভাগই বাঘ কিন্তু আমাদের গ্রামে চলে আসতো, আমাদের পাশেই বাড়ি। তো এই অপূর্ব সুন্দর মাটির গান শুনতে শুনতে আমরা মোহিত হয়ে গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এনাদের সাথে কথা বলে যেটা জানলাম, এই দ্বীপের বাইরে এনারা কিন্তু আর খুব একটা প্রোগ্রাম পান না। অথচ এতটা প্যাশন নিয়ে, এতটা ভালোবাসা নিয়ে দীর্ঘ 3 বছরের পর বছর ওনারা এভাবেই অনুষ্ঠান করে চলেছেন আর মানুষকে আনন্দ দিয়ে চলেছেন। আমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে। যদি আপনারা আপনাদের কোনো অনুষ্ঠানে ওনাদেরকে আমন্ত্রণ জানাতে চান, নির্দ্বিধায় ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যখন আমরা সবাই এরকম নির্মল আনন্দে মেতে উঠেছি, তখন কিন্তু আমরা ঘুণাক্ষরেও বুঝিনি যে একদল মানুষ অন্য রকমভাবে আনন্দ করার প্রস্তুতি নিচ্ছিল। তাই এত সুন্দর জায়গায় থেকেও আমাদের সার্বিক অভিজ্ঞতা কিন্তু মোটেও সুখকর হয়নি। সেই সব গল্প নিয়ে আসবো আমাদের পরবর্তী ভিডিওতে। রাত্রিবেলা ডিনার সারলাম গরম গরম দেশি চিকেনের ঝোল আর ভাত দিয়ে। কিছু খারাপ এবং কিছু ভালো অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের দিন এবং আজকের গল্প শেষ করলাম। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দরবনের বাকি গল্প নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।